আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। 42-এর শেষাংশ। ভার্সিটি থেকে ফেরার পর থেকে মেঘ হালিমা খানের রুমেই শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলোকে ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতেও বুকের ভেতরটা কেঁপে উঠছে। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। হালিমা খান পাশ ফিরে মেঘের মুখের দিকে তাকানো, কান্নায় ভেজা চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালেন, কি হয়েছে মা? কাঁদছিস কেন এভাবে? কেউ কিছু বলছে? কিছু হয়নি আম্মু। হালিমা খান বেশ কয়েকবার মেঘকে জিজ্ঞেস করেছেন, কিন্তু মেঘ উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছে। মেঘ সন্ধ্যার আরো অনেক পর পর্যন্ত ঘুমিয়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করেন না মেয়েটা, শরীরও অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা, ফোনটাও বিছানার উপর পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনো মেঘকে দেখে নিয়ে আবির মেঘের রুমে পা বাড়ালো, কিন্তু মেঘ কোথাও নেই। ফাঁকা রুম দেখে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠেছে। নিচে মিম আর আদি খেলতেছে, ওখানে মেঘ নেই, রুমেও নেই, ফোনটাও রুমে ফেলে গেছে। রুম থেকে বের হওয়ার জন্য 2 কদম এগুতেই মেঘের ফোনে কল বেজে উঠেছে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাজ নামে সেভ করা নাম্বার দেখে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিনহাজ বলে ওঠে, কি রে, তুই কি বাসায় বলছিস? বাসার মানুষ রাজি হয়েছে। কবে আসতেছিস তাহলে? আবির অত্যন্ত গুরুতর কণ্ঠে শুধালো, কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে মিনহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে এটাও বুঝতে পারেনি সে। অবশ্য বুঝার কোথাও না, কারণ আবিরকে দেখলেও ঠিকমতো কথা শুনেন। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়া ফেসবুকের ছবি দেখেছে। এখনো বাস্তবে দেখেনি, তাই কণ্ঠস্বর বুঝার কোনো উপায় নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় না বলে থাকলে নিশ্চয় এখন বকা খাবে। আবির মেঘের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতল রাগে আবিরের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসছে। আবিরকে আসতে দেখে মিম আর আদি যে যার মতো রুমে চলে গেছে। আবির ড্রয়িং রুম থেকে মামনিকে প্রশ্ন করে, মামুনি, মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমাচ্ছে। কেন, কোনো দরকার? উদ্ধৃতি চিহ্ন, না তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বললেন, আমার মেয়েটার কি যেন হয়েছে, কিছু বলে না, সারাদিন মন খারাপ করে বসে থাকে। বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসল। দুহাতে মাথা চেপে ধরে আছে। চারদিকের নানান দুশ্চিন্তায় মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখ মুখের দুরবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধালো, এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল। কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করলো, আমি আর পারতেছি না ভাই। দিনকে দিন মানুষের সহ্য ধৈর্যের সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না আমি, নিজেকে বড্ড অপরাধী মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে তারা চিহ্ন যুদ্ধ করে চলেছে। নিজেকে সামলাতে না পেরে সবসময় ওরে দূরে সরিয়ে রাখি। বুকে পাথর রেখে আর কতদিন চলব? তোর বোনের কান্নায় আমার বুকের উপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যের রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর দুচোখের পানি মুছে বলতে পারছি না, আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশ সম ভালোবাসি। বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। 2 দিন দেখলি তো তোর বোন কি করলো? তুই, আমি এতবার বলার পরও বের হতে রাজি হলো না। আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি। তারপরও ওর রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলেই একের পর এক প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাকবো, তবুও আমি ওকে আর কোনো মিথ্যে কথা বলবো না। এটা আমার প্রমিস। ফুপির বিষয়ে কিছু ভাবছো? সেটাই ভাবতেছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করবো আর কি রিয়াকশন হবে, এসব ভেবেই মাথা আওড়ে যাচ্ছে আমার। উদ্ধৃতি চিহ্ন।
হালিমা খান দুভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতেই দুভাইয়ের কথোপকথন থেমে গেছে। আবির নিজের ফোন হাতে নিয়ে চাপাচাপি করতেছে। কফি দেয় এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানভীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। মেঘ ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতেই সোফায় আবির আর তানভীরকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেও নিজেকে আটকাতে পারল না। সিঁড়ি থেকে তাকালো আবিরের দিকে। নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়ালপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময়ও ওয়ালপেপারে এই ছবিটা দেখেছিল, যেখানে আবিরের গাল কান সহ মাথার একপাশ দেখা যাচ্ছিল, নিচু হয়ে কিছু করছিল। কল লিস্ট চেক করার তাগিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পারেনি, তবে আজ আবিরের হাতে থাকা ফোনে ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটাতে আবির ঝুঁকে আছে, এক হাতে কোনো মেয়ের হাতের আঙুলগুলো ধরে রেখেছে। সেই সাথে আবিরের ওষ্ঠদ্বয় সেই হাতের উল্টো পিঠে ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে উঠা মেঘ ঘুম ঘুম চোখে ছবিটা দেখতেই বুকটা ছ্যাত করে উঠল। নীলের দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ছবির দিকে, যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল মেঘ সেই আবির কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে। ভাবতেই মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে চলে গেছে। চোখের সামনে থেকে সেই দৃশ্য যেন সরছেই না। গতকাল আবির ভাই বলেছেন উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি, তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশন নেই। কান্নারাও আজ বিশ্বাসঘাতকতা করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, গলায় আটকে আসছেন কান্না। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারটা কিভাবে বলবে সেটাই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে রেখেছে। এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এই শ্বাসটুকু হচ্ছে না। সামনে আবির বসা, এজন্য মূলত আরও বলছে না। আবির খাবার শেষ করে বেসিনের দিকে যেতেই মেঘ বলল, আব্বু আমার একটা কথা বলার ছিল। বলো আম্মু। কিছু লাগবে তোমার? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়। তারপর যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে, পড়াশোনা হয় না ঠিক মতো। তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নিব, বান্ধবীদের সাথেই থাকবো, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। উদ্ধৃতি চিহ্ন। তানভীরের খাবার আটকে গেছে গলায়। চোখ বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে। আবির নেই। আতঙ্কিত হয়ে তানভীর ঢুকল। আবির ভাইয়ের শুনেনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলেছি, ফর্ম পূরণ করেছি। আপনারা অনুমতি দিলে আমি আজই ফর্ম জমা দিব। উদ্ধৃতি চিহ্ন। বলেই মেঘ বাম হাতটা টেবিলের নিচ থেকে তুলে হাতে হোস্টেলের সেই ফর্মটা। তানভীর কিছু বলতে যাবে তার আগেই আবির টেবিলের অপর পাশ থেকে ফর্মটা নিয়ে এক টানে ছিঁড়ে ফেলেছে। আচমকা আবিরকে দেখে আটকে উঠে তানভীর। সে ভেবেছিল আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পেছনে দাঁড়িয়ে ছিল এটা তানভীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে উঠে, কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে এত সাহস দিচ্ছে? যে বা যারা তোকে উস্কাচ্ছে তাদের বলে দিস সব কয়টাকে আত্মরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না। তোকে কিছু বলি না বলে যা ইচ্ছে করবি, যে দেখালেই সব পেয়ে যাবি ভাবছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনা করলে এই বাড়িতে থেকেই করতে হবে। বাড়ির বাহিরে যেতে চাইলে পা দুটা ভেঙে ঘরে বসাইয়া রাখবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির হচ্ছেটা কি? বাড়ির মেয়েদের সাথে উচ্চস্বরে কথা বলবা না, যাও এখান থেকে। আবির রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপরও যদি কেউ অনুমতি দেন এর ফল খুব খারাপ হবে। গতকালের মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতেই মেঘ এসব করছে, এটা বুঝতে বাকি নেই আবির। এদিকে তানভীর কি বলবে বুঝতে পারছে না। আবির এভাবে চিৎকার করলো, আব্বু বা বড় আব্বু কিভাবে রিয়েক্ট করবে এটাও বুঝতে পারছে না। তারপরও তানভীর বলল, প্রয়োজনে আমি তোকে বাইকে দিয়ে আসবো, ক্লাস শেষে কল দিলে আবার গিয়ে নিয়ে আসবো। তবুও হোস্টেলে যেতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতে পারছে না।
মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, থাক, তোমার আর নিয়ে যেতে হবে না। তোমাদের দুই ভাই বোনকে একসাথে যেতে দিব না, তাও আবার বাইকে অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা, নিজেও ব্যথা পাবার সাথে আমার মেয়েটাকেও ব্যথা দিবা। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানভীর ঠাট্টার স্বরে বলল, আপনি আমায় এত অবিশ্বাস করেন? বাইকারদের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই। উদ্ধৃতি চিহ্ন। ভয় পায়েন না, আমার জীবন থাকতে আপনার মেয়ে আমার বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না আমি। এটুকু বিশ্বাস রাখতে পারে? মেঘ এবার ছলো ছলো নয়নে তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে, কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলছে দেখেই মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আচমকা আবিরের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছুটে। তানভীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। রান্নাঘর থেকে মালিহা খান আর হালিমা খান আর্তনাদ করে ওঠে। ইকবাল খান উঠে যেতে চাইলে আলী আহমদ খান আটকে দেন। গম্ভীর কণ্ঠে বলেন, এটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও। বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরো খারাপের দিকে যাবে। উদ্ধৃতি চিহ্ন। মালিহা খান যেতে চাইলে ওনাকেও আটকে দেন। মালিহা খান চিন্তিত কণ্ঠে বললেন, আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে যদি হাত তোলে? তানভীর মাত্র কি বলল শুনলে না? বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিবেন না, দেখি সে তার দায়িত্ব কতটা পালন করতে পারে। এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকায় ভেতরে। আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতেই দেখে আবির বিছানার একপাশে বসে আছে, দু হাঁটুর উপর দু হাত। ডান হাতের কয়েক জায়গায় ভাঙা কাচের টুকরো লেগে আছে, সেখানে থেকে ফোটায় ফোটায় রক্ত পড়ছে। মেঘ সবগুলো রুমে ঢুকে চিৎকার করে ওঠে, এটা কি করেছেন? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষিটা দিয়েছে। অর্ধেক কাচ ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এখনো লেগে আছে। মেঘ হাত থেকে কাচ ছুটাতে গেলে আবির নিজের হাত সরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডন, হি টাচ মি। উদ্ধৃতি চিহ্ন। মেঘ সেসব কথায় কান না দিয়ে আবার এগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির চারগুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে, বললাম তো, ছুবি না আমায়। বলেই পাশের টেবিলে থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আতঙ্কে দু কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাচ সাথে গ্লাসের ভাঙা টুকরোতে ফ্লোর করে গেছে। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে আছে আবিরের হাতের দিকে। কাচের টুকরোগুলো এখনো হাতে ঢুকে আছে, খোলার চেষ্টাও করছেন না। ফ্লোরে লাল টকটকে রক্ত ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানভীর রুমে ঢুকে আবিরের কাছে যেতেই আবির রাগী স্বরে বলল, তানভীর, তোর বোনকে এখান থেকে যেতে বল। তানভীর স্বাভাবিক কণ্ঠেই মেঘকে বলল, তুই রুমে যা। উদ্ধৃতি চিহ্ন। মেঘ কাদো কাদো কণ্ঠে বলল, ওনার হাতে কাজ, আমি দেখছি, তুই যা প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। মেঘ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে, চোখ ছলছল করছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথাতে আবির ভাই এভাবে রিয়েক্ট করবেন মেঘ ভাবতেও পারেনি। আজ ভার্সিটিতেও যায়নি। মিনহাজ, সাদিয়া, মিষ্টি অনেকবার কল দিয়েছে, কল ও রিসিভ করেনি। তানভীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। মেঘ সারাদিনেও রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানভীর মেঘের রুমে আসছে। তানভীর ভাইয়াকে দেখতে গেছিলি? মেঘ, না, উনি বারণ করেছেন যেতে। তানভীর, তখন তো রাগে বারণ করেছে, একবার গিয়ে দেখে আসিস। মেঘ, আমি যাব না। তানভীর, কেন? মেঘ, উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছে, ওনাকে ছুতে নিষেধ করেছে। আমি কেন যাব ওনাকে দেখতে? তানভীর, এত রাগ জেদ ভালো না বোন। মেঘ, আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না, এগুলো তোমার ভাইয়াকে বলো গিয়ে। তানভীর উঠে যেতে যেতে তপ্ত স্বরে বলল, থাক তোরা তোদের রাগ নিয়ে, আমার কি? মেঘ মিহি কণ্ঠে দেখল, ভাইয়া কি? একটা কথা জিজ্ঞেস করি, কর। আবির ভাই কি বিবাহিত? উদ্ধৃতি চিহ্ন। তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তোকে কে বলছে? আবির ভাই, ভাইয়া তোকে এই কথা বলছে? হ্যাঁ, ভাইয়া তোকেই বলছে, ঠিক আমাকে না। মালা আপুকে মেসেজে বলছে, পরে আমি জিজ্ঞেস করছি তখন বলছে হ্যাঁ বিবাহিত। উদ্ধৃতি চিহ্ন। ও আচ্ছা। মালা ভাইয়াকে অনেকদিন যাবত ডিস্টার্ব করে, পিছু ছুটাতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে। উদ্ধৃতি চিহ্ন। আমাকেও তো বলেছে, আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? দূর পাগলি,
তোকে তো মজা করে বলছে। উদ্ধৃতি চিহ্ন। আর বাচ্চা? উদ্ধৃতি চিহ্ন। তানভীর কপাল গুটিয়ে আহাম্মকের মতে প্রশ্ন করল, কিসের বাচ্চা? উদ্ধৃতি চিহ্ন। উনি যে বলল ওনার একটা বাচ্চা আছে। উদ্ধৃতি চিহ্ন। হায় আল্লাহ, ভাইয়া বলছে আর তুই বিশ্বাসও করে ফেলছিস। তোর সাথে ফাজলামো করছে পাগল। এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। তানভীর চলে গেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, কিন্তু মনের ভেতরের অস্বস্তি কাটল না। আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারটা বারবার চোখে ভাসছে। যদি বিবাহিত না হন তবে ওই ছবিতে মেয়েটাকে। আগেও একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল। ওই মেয়েই বাকে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো। দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে। আবির ঘুমাচ্ছে তাই ভেতরে ঢুকছে না। এক দৃষ্টিতে চেয়ে আবিরকে দেখছে। এত রাগ, অভিমান, ক্ষোভ সবকিছুর পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালী কণ্ঠ মস্তিষ্কে পৌঁছাতেই মেঘের ঘোর কেটে যায়। ধীর পায়ে রুমে ঢুকে দাঁড়িয়ে আছে দেখে আবির বসতে বলল। মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলল, এখানে বসো। মেঘও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসল। দুজনেই বেশ খানিকটা সময় নীরবতা পালন করলো। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করল, হাতে কি ব্যথা আছে? কম। ঔষধ খাইছেন? না। কেন? এমনি, ইচ্ছে হয়নি। ঔষধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি, আপনি তো এমন ছিলেন না। এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছে? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়া লেগে হইতাছে। ঈশ্বর, আমি মোটেই ভণ্ড না। খুম্মম। মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি। উদ্ধৃতি চিহ্ন। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে খুম্মম শুনে মেঘের সব অভিমান বলে গেছে। মুখ গোমরা করে দেখল আবির ভাই। আবির দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে। চাওয়াচাবি হয় দুজন। এবার আবির খুম্মম না বলে ভ্রু জোড়া পরপর দুবার নাচায়। আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে। আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবার মেঘকে লজ্জায় আর্জ করে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, কিছু বলবি? মেঘ উপর নিচ মাথা নাড়ে। আবির বলে, বল, আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা প্ল্যানিং করবো ভাবছি। উদ্ধৃতি চিহ্ন। মানে কি এসবের? বিয়ে করেছি, বাচ্চার প্ল্যানিং করব না। কাল যে বললেন বাচ্চা আছে, ওটা তো কল্পনায়। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফাইজলামি বন্ধ করুন। ভাইয়া বলছে আপনার বউ বাচ্চা কিচ্ছু নাই। উদ্ধৃতি চিহ্ন। না, এ হতে পারে না। আমার বউ আছে, কল্পনায় বাচ্চাও আছে। আরেকটা প্ল্যানিং করব ভাবছি। ফাজলামো বাদ দিন, সত্যি করে বলুন প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা তুই না আমায় বিশ্বাস করিস না, তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলছে তা সত্যি। উদ্ধৃতি চিহ্ন। আল্লাহ জানে। উদ্ধৃতি চিহ্ন। আবিরের ওয়ালপেপারের ছবিটার কথা ভেবে মেঘ পুনরায় দেখে, আবির ভাই। হুম, আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার কেন? আপনার তো জানি, কিন্তু মেয়েটাকে? মেয়ে আসলো কোথা থেকে? উদ্ধৃতি চিহ্ন। আমি দেখেছি। আবির পাশ থেকে ফোন নিয়ে লক খুলে মেঘের দিকে ধরল। ছবিটাতে আবির ঝুঁকে জুতার ফিতা বাঁধতেছে। আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হবে আবির এই মেয়েটার হাতে চুমু খাচ্ছে। মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বলল, ওয়ালপেপার দেওয়ার মতো আর ছবি নেই আপনার? আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। এটা চেঞ্জ করবেন? ওকে ম্যাম। মেঘ নিশ্চুপ। নিজের পচা চিন্তাভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসছিস যখন এক কাজ কর। কি? ওইখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি তোকে? আমার যে বউ আছে এটা তো তুই মানতেছিস না, এখন দিয়ে দে তেল। উদ্ধৃতি চিহ্ন। আপনাকে ছুতে নিষেধ করেছিল, হয়তো ভুলে গেছে। চুলে তেল দিলে তো স্পর্শ করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। ও আচ্ছা, তার মানে ছবি না বলে মনস্থির করেই ফেলছিস? কি, এত জেদ কোথায় থাকে তোর? জানি না। উদ্ধৃতি চিহ্ন। আবির বাম হাতে মেঘের ডান হাত টেনে নিজের কপালের উপর রেখে বলল, দেখ গায়ে কত জ্বর, মাথা ব্যথায় তাকিয়ে থাকতে পারছি না। তারপরও তুই যদি জেদ নিয়ে থাকতে চাস আমার কিছুই বলার নেই। উদ্ধৃতি চিহ্ন। মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসছে। এতক্ষণ গা ছুঁয়ে নি বলে জ্বরের মাত্রা বুঝতে পারেনি। অল্প অল্প করে তেল হাতে নিয়ে আবিরের চুলে ম্যাসেজ করে দিচ্ছে। আবির অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘের নজর পড়তেই মেঘ হালকা ধমকের স্বরে বলল, মাথায় না ব্যথা? চোখ খুলে রেখেছেন কেন?
আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসেজ করে মাথা টিপে দিয়েছে। চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। মেঘ 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে না পেরে ভাবল রুমে চলে যাবে। যেই না উঠতে যাবে অমনি আবির কাত হয়ে মেঘের হাত জড়িয়ে ধরেছে। আবির জ্বরের ঘোরেই বিড়বিড় করতেছে, তুই যাইস না প্লিজ। মেঘ দুবার আবিরকে ডাকে কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। জ্বর বাড়তেছে, জলপট্টি দিবে যে তার ব্যবস্থাও নেই। আবির হাত আঁকড়ে ধরায় উঠতেও পারছে না। আবিরের মাথায় হাত বুলাচ্ছে, আবিরকে ডাকছে কিন্তু আবিরের কোনো সাড়া নেই। কপালে গলায় হাত দিয়ে মেঘ বার জ্বর পরীক্ষা করছে। দিশা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে যেন গায়ের তাপ কিছুটা হলেও মেঘের শরীরে চলে আসে।